গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই ভালো, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেসিক্যালি আমার একটা প্ল্যান ছিল যে যখন আমি একটু প্রফিটের মুখ দেখবো তখন আপনাদের মাল্টিব্যাগের স্টকের পোর্টফোলিওটা দেখাবো। বেসিক্যালি এখানে একটু বলার আছে যে এই পোর্টফোলিওতে প্রিভিয়াসলি 30% 40%-এর মতো লস ছিল। তো কারেন্টলি এই পোর্টফোলিওটা এখন মাল্টিব্যাগের জার্নি কিছুটা হলেও স্টার্ট করতে পেরেছে। সুতরাং চলুন দেখে আসা যাক অ্যাকচুয়ালি আমি আমার পোর্টফোলিওর ক্যালকুলেশনগুলো কীভাবে রাখি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই পোর্টফোলিও দেখেই কিন্তু কেউ আপনারা ইনভেস্টমেন্ট করতে যেন না। কারণ আমার যে কোম্পানিগুলো ভালো লাগে, আমার যে ব্র্যান্ডগুলো ভালো লাগে, সাথে সাথে যেগুলো ফান্ডামেন্টাল তুলনামূলক ভালো, সেই কোম্পানিগুলো কিন্তু আমি সিলেক্ট করেছি। এখন আপনাদের যে ব্র্যান্ড ভালো লাগে অথবা আপনারা সাইকোলজিক্যালি যে কোম্পানির ওপর বিলিভ করতে পারেন, ট্রাস্ট করতে পারেন, সেই কোম্পানি কিন্তু আপনাদের ধারণ করতে হবে। তাহলে দেখবেন যে আপনি লঙ্গার টাইমে এই কোম্পানিগুলো ধরে রাখতে পারতেছেন। সো চলুন ভিডিওটার মূল আলোচনায় যাওয়া যাক। ভিডিওটার শেষে আমি বেসিক্যালি দেখাবো হলো আমার সেল টার্গেট কত। কারণ অনেকেই আমরা ধরে রাখতে পারি বাই টার্গেট এবং সেল টার্গেট ফিক্স করতে পারি না, যে নেক্সট মুভমেন্টে আমরা কীরকম স্টেপ নিব সেটা আমরা ধারণা করতে পারি না, যে কারণে আমাদের প্রফিট টেকটা একটু সমস্যা হয়। এবং অনেক সময় দেখা যায় যে আমরা মাল্টিব্যাগের স্টকেই কম প্রফিট হলেও আমরা সেল করে চিন্তা করি যে পরে কিনবো, কিন্তু এই সুযোগটা অনেক সময় থাকে না। তো এই কারণে আগে থেকে একটা সেল টার্গেট ফিক্স করে ফেলা উচিত, যেটা আমি প্রিভিয়াসলি চার্ট দেখে এই সেল টার্গেটটা নির্ধারণ করেছি। সো চলুন ভিডিওটা পুরোপুরি দেখা যাক এবং লার্ন করা যাক। থ্যাংক ইউ। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত। সো ফার্স্টেই আমার চুজের মধ্যে আছে অ্যাপেক্স ফুড। এটা ফার্স্টে না, এটা আসলে অ্যালফাবেটিক্যাল ফার্স্ট, দ্যাটস ওয়াই ফার্স্টে আসছে। হ্যাঁ, অ্যাপেক্স ফুডের হচ্ছে যে আমি নর্মালি যে দেখে আসছি যে বাংলাদেশের ফুডওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা ভালো কন্ট্রোল আছে, এবং বাটা এবং অ্যাপেক্সের মধ্যে যদি আমি কম্পেয়ার করতে চাই তাহলে আমার অ্যাপেক্সটাই ভালো লাগে দুইটা বড় ব্র্যান্ডের মধ্যে। হ্যাঁ, বাটা এবং পার্সোনালি ইউজ করতেও ভালো লাগে অ্যাপেক্স, ডিউরেবিলিটিও আমার হিসেবে বেশি। সো দ্যাটস ওয়াই অ্যাপেক্স ফুটওয়্যার চুজ করছি আমি। এবং অ্যাপেক্স ফুটওয়্যার বেসিক্যালি আমার কনসেপ্টটা আপনারা যদি মাল্টিব্যাগের স্টকের দেখে আসেন তাহলে দেখবেন যে প্রতিটা শেয়ারেই হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল এবং টাকা প্ল্যান ছিল, এবং যখন আমি মনে করব যে এই শেয়ারটা গতি বেড়ে যাচ্ছে তখন ওই শেয়ারটাতে আমি আরও কিছু ফান্ড ইনভেস্ট করে রাখবো। তো অ্যাপেক্স ফুটওয়্যার কিন্তু এখনো পর্যন্ত ওই রকম গতি বাড়ানো বা ব্রেকআউট দেয় নাই, যেহেতু আমি এখানে অল্প ইনভেস্টমেন্টই রেখেছি, আমার 50-50 মতো। হ্যাঁ, তো কারেন্টলি মার্কেট রেট 247 টাকার মতো চলতেছে, কেনা হলো 246 টাকার মতো। এবং গুরুত্বপূর্ণ পার্ট যেটা মাল্টিব্যাগের স্টকে দেখতে হয় সেটা হলো মার্কেট ক্যাপ। এখানে মার্কেট ক্যাপটা করোড়ে হিসাব করা আছে 348 কোটি টাকা, যেটা আমার হিসাবে তুলনামূলক অনেক কম। সো এই শেয়ারটাতে খুব সামান্য রিয়েলাইজ গেইন আছে এখনো পর্যন্ত। এই শেয়ারটার বেসিক্যালি ইপিএসটা কিছুটা বেড়েছে। জানুয়ারি এবং মার্চ 2024-এ 1.14 দাঁড়িয়েছে, যেটা আগের বছরে ছিল জানুয়ারি মার্চ 2023-এ 0.88। ইপিএস যদি আমরা 6 মাসের হিসাব করি তাহলে জুলাই থেকে মার্চ পর্যন্ত দাঁড়িয়েছে 4.39, যেটা আগের বছরে ছিল 5.68। মানে 6 মাসের ইপিএসটা কিন্তু আবার কমেছে। হ্যাঁ, আর একটু খেয়াল রাখতে হবে, 6 মাস না 9 মাসের ইপিএসটা আবার কমেছে। নেক্সট 3 মাসে কিরকম ইপিএস দেয় এটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। আর এনওসিএফপিএস, নন অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, যেটা অ্যাপেক্স ফুটওয়্যারের জন্য খুবই ভালো, 91.47। এবং এই জিনিসটা রিপ্রেজেন্ট করে যে এই শেয়ারটা কতটুকু তারা নেক্সট ইয়ারে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে, মানে তাদের কাছে ক্যাশ ফ্লোটা কেমন আছে, এটা অনেকটা রিপ্রেজেন্ট করে। যেটা আগের বছর ছিল 84.09 এবং এনএভি এবছর আছে 219, আগের বছর ছিল 217। তো এনএভিতে খুব কম সামান্য চেঞ্জ। নেক্সট আসতেছি ব্যাড বিসি যদি একটু দেখা যায়, ব্যাড বিসি অ্যাকচুয়ালি আমি মাল্টিব্যাগার বা মার্কেট ক্যাপ দেখে আসলে সিলেক্ট করিনি। এটা ব্র্যান্ড, এটা বিজনেস ওয়ে এবং মাল্টি ন্যাশনালের মধ্যে আমার কাছে মনে হচ্ছিল তখন খুব চিপ প্রাইসে আছে, তাই আমি ইনভেস্ট করেছি। বাট আমার এভারেজ কস্ট ছিল হলো 401 এবং প্রায় 1 লাখ টাকার মতো এই কোম্পানিতে ইনভেস্ট হয়ে আছে, যার মার্কেট ক্যাপ হলো 23,106 টাকা এবং কারেন্টলি 431 টাকার মতো চলতেছে। তো সামান্য কিছু প্রফিট আছে এটাতে, 7.38% গেনের মতো। তো
ব্যাডবিসিতে এখানে একটু যদি বলি যে তাদের ইপিএস আগের বছরের থেকে কিছুটা কমেছে 8.44 থেকে 7.65, এবং এনওসি এফপিএস এটাও কমেছে 10.49, আগে ছিল হলো 2.09। এনএভি পার শেয়ার ওয়াজ 96.98, যেটা আগে ছিল 99.33, এটাও সামান্য কিছু কমেছে। তো ব্যাডবিসি যেটা বলতেছে ইপিএস ডিক্রিজ ফ্রম সেম পিরিয়ড লাস্ট ইয়ার ড্রিভেন বাই ভলিউম ডিগ্রোথ অ্যান্ড লোয়ার লিফ এক্সপোর্ট, মানে লিফ তারা বেশি এক্সপোর্ট করতে পারে না এবং ভলিউম ডিগ্রোথ হয়েছে। এবং এনওসি এফপিএস ডিক্রিজ ফ্রম সেম পিরিয়ড লাস্ট ইয়ার ফর হায়ার এক্সারসাইজ ট্যাক্স পেমেন্টের কারণে এনওসি এফপিএসটাও কমেছে। সুতরাং ব্যাডবিসি যদি আমরা একটু দেখি তাহলে ব্যাডবিসির কিন্তু আলটিমেটলি কিছুটা ইপিএস এবং তাদের এনওসি এফপিএস যেটা রিডাকশন কমেছে আগের বছরের তুলনায়, যেটা একটু হলেও চিন্তিত বিষয়। বাট আমার ধারণা যেহেতু কোম্পানির নতুন চেয়ারম্যান এসেছে তাহলে তারা, এবং আরও 3-4 মাস আগে এসেছে, তো সেই হিসেবে তারা কিন্তু সামনের দিকে ভালো করবে, এটা আমাদের হোপ। এবং ব্যাডবিসির ব্র্যান্ডিংও আমার কাছে ভালো লাগে। এবং যখন আমি বেসিক্যালি সিগারেটের দিক দিয়ে বলতে পারি যে নম্বর 1 এখনো পর্যন্ত যারা মার্কেটকে এত ম্যাসিভভাবে ক্যাপচার করে রেখেছে তারা হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেদার দেন মালব্রো এবং আদার ব্র্যান্ডগুলো থেকে। দেন আসি হলো বেস্ট হোল্ডিং অ্যাকচুয়ালি আইপিওতে হয়, এটা কোনো মাল্টিপ্যাকের সিলেকশনের মধ্যে না, বাট যেহেতু আমি এখনো ধরে রেখেছি সেহেতু আইপিও পাওয়ার পরে এখনো ধরে রেখেছি সেহেতু একটু আলোচনা করেই নেই। এদের মার্কেট ক্যাপ হচ্ছে 2,944 কোটি টাকার মতো। এদের ফ্রি ফ্লোট শেয়ার এখনো কম, কারণ হচ্ছে যে তাদের আইপিও লক ইন যে শেয়ারগুলো আছে সেগুলো এখনো স্টিল আছে। তবে বেস্ট হোল্ডিং আমি একটু মোটামুটি ভালো দাম পেলে সেল করে বার হয়ে যাবো, বাট ওই সুযোগটাতেই আসছি। তো তাদের ইপিএস এর দিক দিয়ে যদি দেখি তাহলে ইপিএস 0.35 জানুয়ারি মার্চ 2024 পর্যন্ত 3 মাসের এখানে, এবং যেটা আগে ছিল হলো 0.30, তো কিছুটা বেড়েছে। এবং কনসলিডেটেড ইপিএস হচ্ছে টাকা 1.09 জুলাই টু মার্চ 9 মাসের জন্য, যেটা আগে ছিল হলো 0.86, এটাও কিছুটা বেড়েছে। এবং এনওসি এফপিএস হলো 1.39, যেটা আগে ছিল হলো 1.21, এটাও কিছুটা বেড়েছে। কনসলিডেটেড এনএভি 58.88, এবং তাদের আগের বছরের এনএভি ছিল হলো 56.34 9 মাসে আর কি। তো এখানে একটু বলার ব্যাপার হচ্ছে যে বেস্ট হোল্ডিং আমার কাছে, যদি আমি এখন পর্যন্ত সবগুলো হোটেল কম্পেয়ার করি তাহলে লা মেরিডিয়ান হোটেলটা আসলে আমার কাছে বেটার মনে হয়। এবং তাদের যে প্রজেক্টগুলোই করতেছে খুব স্ট্রংলি ব্র্যান্ডিং করে করার চেষ্টা করতেছে, যে ব্র্যান্ড ভ্যালুটা যাতে ধারিত থাকে। বাট বাংলাদেশের এখন ট্যুরিস্ট ইনকামিংটা ওই যে প্রোটেস্টের কারণে প্রায় 2 মাসে একটা বড় ধরনের তারা ধাক্কা হয়তো খেয়েছে, এবং নেক্সট মান্থগুলোতে তারা হয়তো ওরকম প্রফিট ডিক্লেয়ার করতে পারবে না, সেই কারণে একটু সন্দেহ আছে। তারপরে যদি আসি ব্র্যাক ব্যাংক, যেটা হচ্ছে আমার পোর্টফোলিওতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি এই গেইন দিয়ে আসতেছে, সেটা হচ্ছে 55.52%। এই পার্সেন্টেজটা কিন্তু আসলে মানে অল্প কিছু সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংকের যে ব্রেকআউটটা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ারগুলো 34.98 টাকা করে কিনে, এবং কারেন্ট প্রাইস চলতেছে 54.4। ব্র্যাক ব্যাংকের মার্কেট ক্যাপিটালাইজেশন হলো 9397, তার মানে 9,000 কোটি টাকার অ্যারাউন্ড। সো ব্র্যাক ব্যাংকের ব্যাপারটা হচ্ছে যে ব্র্যাক ব্যাংকটা আমি যখন কিনি তখন আমি একটু চিন্তা করি যে গুড গভর্নেন্স ব্যাংকগুলো কোনগুলো আছে এবং তাদের মধ্যে আমি কোনটাকে পছন্দ করি। তো আমার কাছে শুরু থেকেই, মানে যখন থেকে আমি ব্র্যাক ব্যাংকে কোনো লেনদেন করেছি বা দেখেছি যে তারা লোন রিকভারিটার জন্য কীরকমভাবে ফাইট করে, এখন আসলে তো ব্যাংক কাউকে লোন দিতেছে, সেখানে গুড গভর্নেন্স থাকতে হবে, নাহলে তো তাদের ব্যবসা চলবে না। তো সেই হিসাবেই ব্র্যাক ব্যাংকটা সিলেক্ট করা, এবং ব্র্যাক ব্যাংকটা আল্লাহর মধ্যে অনেকগুলো ব্যাংকের থেকেই রিসেন্টলি খুব তাড়াতাড়ি একটা মুভ দিয়েছে। কনসোলিডেটেড ইপিএস হচ্ছে 1.41 এপ্রিল থেকে জুনের পর্যন্ত 2024, যেটা আগে ছিল 0.94 এপ্রিল জুন 2023, এবং তাদের ট্রেজারি বন্ড হোল্ডিং বা ডাইভার্সিফিকেশন অফ পোর্টফোলিও, মানে যেটা বুঝে একটা ব্যাংকে থাকা উচিত, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে থাকা উচিত, সেটা কিন্তু ভালো। তো আমরা দেখতে পারতেছি যে প্রফিটের ইপিএস এর একটা ভালো গ্রোথ তারা দেখাচ্ছে, এবং 2.95 ফর জানুয়ারি টু জুন 6 মাসের জন্য,
যেটা কিন্তু আগের বছর ছিল মাত্র 1.75, মানে প্রায় ডবলের কাছাকাছি। সুতরাং এই দিকটা আমার কাছে অনেক লুক্রেটিভ লাগে ব্র্যাক ব্যাংকের। কনসোলিডেটেড হচ্ছে এনওসি এফপিএস ওয়াজ টাকা 35.83, যেটা আগে ছিল 19.61, এই পোর্শনটা খুব ভালো। এবং এনএবি 39.95, যেটা আগে ছিল 37.60। সো ওভারঅল ব্র্যাক ব্যাংকের কিন্তু ফান্ডামেন্টাল রিপ্রেজেন্টেটিভটাও ভালো। হ্যাঁ, ফান্ডামেন্টাল ব্যবসার যে গ্রোথটা হচ্ছে এটা আমরা কিন্তু বুঝতে পারতেছি। সো দ্যাটস ওয়াই ব্র্যাক ব্যাংকটা আমি পরে আরও কিনে পোর্টফোলিও টোটাল 17.92% পর্যন্ত নিয়েছি। এবং আমার টার্গেট ছিল হয়তো 30% পর্যন্ত নেওয়া, বাট ওই সময় এবং র্যাপিডলি গ্রোথ হওয়ার কারণে এই সুযোগটা হয়ে ওঠে না। বাট এখন পর্যন্ত অল্প অল্প করে আমি ক্যাপচার করলেও কিন্তু আমার এভারেজ রেট অত বেশি বাড়বে না। এক্সিম ব্যাংকটা আসলে 9 টাকা করে কিনে এবং এখন কারেন্টলি 9.7 চলতেছে টাকা, 1404 কোটি টাকার শেয়ার। এক্সিম ব্যাংকটায় অলরেডি আমি যখন আমার 45,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল তখন আমি অলরেডি এই 4,500 টাকার মতো ক্যাশ ডিভিডেন্ড পেয়েছি। তো ওরা কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড মোটামুটি রিজনেবল ভাবেই দেয়, এবং ওই উদ্দেশ্যেই বেসিক্যালি কিনা। মাল্টিব্যাগের মধ্যে আমি একটা ইসলামী ব্যাংক খুঁজতেছিলাম যেটা 10 টাকার নিচে বা 10 টাকার আশেপাশে আছে, একটু গুড গভর্নেন্স দিয়ে, তো তাদেরকে সিলেক্ট করা। এই কারণে কিন্তু এক্সিম ব্যাংকের একটা ডিসিশন লাস্টে পদ্মা ব্যাংকের সাথে মার্চ করা, এবং সরকারের সাথে একটা ভালো জড়িত ছিল তাদের চেয়ারম্যান নাসার গ্রুপের। তো দ্যাটস ওয়াই একটু প্রবলেম আমি চিন্তা করতেছি। বাট যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং আমার কাছে মনে হয় এখনো একটু কম দামেই আছে, সেহেতু ওইভাবে এখনো সেল করার ডিসিশন নেই। নেক্সট ইয়ার ডিভিডেন্ড দেওয়ার পরে আমি চিন্তা করবো। তো কনসোলিডেটেড ইপিএস হলো 0.90 এক্সিম ব্যাংকের এপ্রিল-জুন 2024, যেটা আগে ছিল 1.07। কনসোলিডেটেড ইপিএস ওয়াজ 1.14 ফর জানুয়ারি টু জুন 2024, যেটা আগে ছিল 1.21 জানুয়ারি-জুন 2024 এবং 23। এবং এনওসিএফপিএস তাদের কিছুটা রিডাকশন হয়েছে, যেটা আগে ভালো ছিল। কনসোলিডেটেড এনএভি পার শেয়ার 24.14, যেটা আগে ছিল হলো 23.07। সো পারফরমেন্সও তারা খুব একটা বেটার করতে পারে না এখন। দেখা যাক সামনে কিরকম করে। জেনেক্স ইনফোসিস, এটা আসলে আমি যখন কিনেছি তখন আমি একটা আইটি টাইপের ফার্মের দিকে চিন্তা করতেছিলাম, এবং ওই হিসেবে এটা কেনা। তাদের আমার কেনার রেট হচ্ছে 58 এবং এখন কারেন্টলি রেট চলছে 50.03। এই মাঝখানে আবার একটু বেড়ে গিয়েছিল। তো এই শেয়ারটা আসলে আমার যেটা ধারণা যে আইটি সেক্টরে গুড গভর্নেন্স নিয়ে হোল্ড করে, এবং তাদের ব্যবসার চিন্তা বা ধারণাটাও ভালো আমার কাছে যেটা মনে হয়, এবং নতুন নতুন ব্যবসায় পরিধি বাড়ায়। বাট প্রিভিয়াসলি তারা এনআরবির সাথে একটা ডিলিং করে এনআরবিতে মেশিন সেট আপ, ভ্যাট মেশিন বা ট্যাক্স মেশিন, ভ্যাট মেশিন সেট আপের কাজ করতেছিল। তো এখন যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ, এখন গুড গভর্নেন্সের মাধ্যমে তারা যদি আসতে পারে, ওটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারে, দেন তারা হোপফুলি ভালো করবে। কনসোলিডেটেড ইপিএস হচ্ছে 0.94 জানুয়ারি থেকে মার্চ 2024, এবং যা আগে ছিল 0.71, তো কিছুটা বেড়েছে। কনসোলিডেটেড ইপিএস 2.54, যেটা আগে ছিল 3.17। এই ক্ষেত্রে আবার কিছুটা কমেছে। আমি যদি এই 9 মাসের ইপিএস হিসাব করি তাহলে এদিক দিয়ে কমেছে, এবং এনওসি এফপিএস এটাও কমেছে 2.69, যেটা আগে ছিল 4.75, এবং এনএভি খুব সামান্য পরিমাণ বেড়েছে। তো এই বছরের ইপিএস তাদের, মানে এই লাস্ট 3 মাসের ইপিএস তাদের ভালো থাকলেও প্রিভিয়াস 9 মাসের টোটাল কনসোলিডেটেড ইপিএস যেটা, ওটা কিন্তু অত ভালো নাই। হ্যাঁ, তারপরেও যেহেতু আমার কাছে মনে হয় যে যেহেতু এই ডিক্লারেশনের পর স্টিল তাদের অপরচুনিটি আছে ভালো করার, সেহেতু আমি এই শেয়ারটা এখনো হোল্ড করতেছি। দেন আসতেছি হলো ইবনে সিনা। এই শেয়ারটা আসলে অনেক আগে 245 টাকা 260 টাকায় আমার কেনার প্ল্যান ছিল, বাট আমি আস্তে আস্তে অনেক ডিলে করে ফেলি এই শেয়ারটা কেনার ক্ষেত্রে। প্রায় 285 টাকা দিয়ে কিনে, এবং 305 টাকা এখন রেট চলছে, মাঝখানে 334 টাকা পর্যন্ত ঘুরে আসছে। হ্যাঁ, এদের মাত্র মার্কেট ক্যাপ হলো 964 কোটি টাকা, যেটা আমার কাছে লুক্রেটিভ লাগে। অনেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালের কথা বলে, বাট স্কয়ার ফার্মাসিউটিক্যাল মার্কেট ক্যাপটা বেশি। হ্যাঁ, সেই হিসেবে আমি ইবনে সিনাটাকেই চুজ করেছিলাম মাল্টিব্যাগার হিসাবে। তো দেখা যাক, এখন খুব সামান্য প্রফিট নিয়ে এটা দাঁড়িয়ে আছে, এবং তাদের ইপিএস লাস্ট 3 মাসে বেশ ভালো, 4.31, যেটা আগে ছিল 2.99, এবং 9 মাসের ইপিএস যদি আমরা একটু দেখি 16.23, যেটা আগে ছিল 13.52, এবং নেক্সট
3 মাসে যদি ইপিএস 3 টাকাও দিতে পারে, তাহলে আগের বছরের তুলনায় সামান্য ইপিএস বেশি দিয়ে তারা পারফর্ম করতে পারবে। এনওসিএফপিএস কিছুটা কমেছে 15.50, যেটা আগে ছিল 17.47, এবং কনসোলিডেট এনএভি পার শেয়ার হলো 106.75, যেটা আগে ছিল 96.68। তো ওভারঅল এই শেয়ারটার ব্যাপারে আমি আশাবাদী, কারণ হচ্ছে যে এক হচ্ছে যে এদের গুড গভর্নেন্স, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে তারা ব্যবসা স্টেবল কন্ডিশনে করে, মানে তাদের কনসিস্টেন্সি অফ প্রফিট জেনারেটর আমার কাছে মনে হয় ভালো। ইন্ডেক্স এগ্রো, বেসিক্যালি এই শেয়ারটা চুজ করার পিছনেও তাদের কোম্পানির ব্র্যান্ডিং এবং ওভারঅল। আর ইবনে সিনার ব্যাপারে আরেকটু যদি বলি যে আমি যেটা মনে করি যে বাংলাদেশে স্কয়ার ফার্মাসিউটিক্যাল আছে, ইবনে সিনাও আছে। ইবনে সিনা হচ্ছে ম্যাসিভ জনগণের মেডিকেল সাপোর্টটা ইনশিওর করতে পারে, কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যাল হাই, এই যাদের একটু হাই মানে লিভিং স্ট্যান্ডার্ড বা মিডল ক্লাসের উপরে যে মানুষগুলো, তাদের জন্য মেডিকেল সার্ভিসটা প্রোভাইড করে। তো বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করলে যে মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস মানুষই বেশি, এবং তাদের যদি নিচে আসা যায়, তো সেই হিসেবে ইবনে সিনাটা আমার কাছে ভালো লাগে না। ইবনে সিনাটা মনে হয় ব্যবসা ভালো করবে, সেই হিসেবে আমার কাছে মনে হয়। ইন্ডেক্স এগ্রোতে যদি আসি, তাহলে ইন্ডেক্স এগ্রোর মার্কেট ক্যাপ মাত্র 340.3 কোটি টাকা, এবং এই সেক্টর ইন্ডেক্স এগ্রো যেটাতে ব্যবসা করে যাচ্ছে, এই সেক্টরে কিন্তু ডিমান্ড বেশি, বাট কম্পিটিটর কম। তো এই হিসেবেই আমার ইন্ডেক্স এগ্রোটা চুজ করা, যে সারের সেক্টর বা আপনারা যদি বলেন যে পোলট্রি খাবারের জন্য বা গবাদি পশু পালনের যে খাবারগুলো আছে, এগুলো প্রোডাকশনের ইন্ডেক্স এগ্রো কিন্তু একচেটিয়া ব্যবসা করতেছে আমার কাছে মনে হয়। এবং তাদের যদি আমরা দেখি যে কারেন্ট মার্কেট রেট আমার কেনা হচ্ছে 69 এবং কারেন্ট হলো 73.7, এন্ড এই শেয়ারটা যদি দেখি যে ইপিএস 1.14 হয়েছে, আগে ছিল 1.42, কিছুটা কমেছে জানুয়ারি মার্চ 2024-এ। জানুয়ারি মার্চ 2023 থেকে ইপিএস 3.24, যেটা আগে ছিল হলো 3.63, এখানেও কিছুটা কমেছে। এনওসিএফ পিএস 29.79 ফর জুলাই টু মার্চ 2024 এগেনস্ট 8.94 জুলাই 2022 থেকে মার্চ 2023। এনএভি পার শেয়ার ওয়াজ টাকা 79.89, যেটা আগে ছিল 77, তো কিছুটা বেড়েছে। আর এনওসিএফপিএস বেড়েছে, এটা আমরা দেখতে পারতেছি। তো অল্প কিছু সামান্য প্রফিট নিয়ে এই শেয়ারটা এখন রুল করতেছে। নেক্সট আসতেছে অলিম্পিক। বেসিক্যালি আমি যখনই কোনো বিস্কুট খেতে যাই, তখন অলিম্পিকের ব্র্যান্ডিং, প্যাকেজিং, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন সব কিছুই আমার ভালো লাগে, এবং তারা শুনতেছি যে অনেকদিন ধরে আলাদা কিছু প্রোডাক্ট মার্কেটে ইন্ট্রোডিউস করবে। তার মধ্যে কিছু প্রোডাক্ট আমরা দেখতে পেরেছি অলরেডি, যেমন অলিম্পিক চিড়া ভাজা, অলিম্পিক কেক কিছু তারা ইমপ্লিমেন্ট করছে। তো ওইগুলোতে যদি, যেহেতু প্রাণ একটা বড় কম্পিটিটর তাদের জন্য, সুতরাং তারপরেও তারা বিস্কুট ইন্ডাস্ট্রিতে আমার যেটা মনে হয় যে ব্র্যান্ডিংটা ভালো করেছে। এবং আমার কাছে তো অবভিয়াসলি অলিম্পিকের কিছু বিস্কুট আছে যেগুলো খুব ভালো লাগে, তো দ্যাটস ওয়াই অলিম্পিকে আসে। এবং অলিম্পিকের মার্কেট ক্যাপও আমার কাছে দেখা গেছে যে কমোডিটি প্রোডাক্ট হিসেবে তাদের মার্কেট ক্যাপও কিছুটা কম আছে, 2919 কোটি টাকার মতো। এটা কিনা 152 টাকার মতো, এবং এখন কারেন্ট চলতেছে 165 টাকা। রিসেন্টলি একটা ব্রেকআউট দিয়েছে, এই ব্রেকআউটটা কন্টিনিউ করতে পারলে তার একটা ভালো রেটে যাবে আমাদের ধারণা। এবং ইপিএস হচ্ছে 2.12 জানুয়ারি মার্চ 2024-এ, যেটা আগে ছিল 2.04, কিছুটা ইপিএস বেড়েছে। ইপিএস আগে 9 মাসে যেটা ছিল 7.88, এটা আগে ছিল হলো 7.30, তো এখানেও কিছুটা বেড়েছে। এনওসিএফপিএস 8.17, এবং আগে যেটা ছিল 5.85। এনএভি 52, আগে যেটা ছিল 49.63। তারা কিন্তু নতুন নতুন প্ল্যান করতেছে ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এবং মানে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য। দেন আসতেছি র্যাকেট বিনকি শেয়ার। অ্যাকচুয়ালি এই শেয়ারটা আমি খুব বেশি কিনেছি তা না, অল্পই কিনেছি। এবং এই শেয়ারটার ব্যাপারে বলতে গেলে যে র্যাকেট বিনকি শেয়ার আর আমরা দেখে আসতেছি এই যে প্রিভিয়াসলি একটা স্মুথ গ্রোথ, লং টার্মের জন্য একটা স্মুথ গ্রোথ দিয়ে আসতেছে। তাদের হারপিক যে প্রোডাক্টটা এবং আলাদা টয়লেট ক্লিনারি অথবা আরও যে প্রোডাক্টগুলো আছে, এগুলো আসলে আমার কাছে মনে হয় যে ইউনিলিভার কিছুক্ষণ না ঢোকার আগ পর্যন্ত এগুলা মনে হয়েছে আমার কাছে যে এগুলো একটা ট্রেডমার্ক টাইপের প্রোডাক্ট। এগুলো সাধারণত যারা এগুলো একবার ইউজ করে তারা সহজে চেঞ্জ করে না। ডেটলও আছে,
তো ওই হিসাবে এই র্যাকেট বেনিফিশিয়ারি থাকা এবং র্যাকেট বেনিফিশিয়াল মার্কেট ক্যাপও হলো মাল্টিন্যাশনাল গুলোর মধ্যে থেকে অনেক কম, 2,255 কোটি টাকার মতো, এবং ইপিএস 3.12, যেটা এপ্রিল জুন 2024, যেটা আগে ছিল 31.11, যেটা খুব সামান্য পরিমাণ কমেছে। ইপিএস 62.22 জানুয়ারি জুন 2024 এবং এগেনস্ট 63.29 জানুয়ারি জুন 2023। তো ইপিএসটা একটু কমের দিকে আছে। এনওসি এফপিএস তারা একটা বড় ধরনের ধাক্কা দিচ্ছে আমাকে, যেটা আমরা বেসিক্যালি জানতাম না, 18.90 মাইনাসে নিয়ে গেছে, যেটা আগে ছিল 84.14। তো এখানে যেটা আমরা ধারণা করতেছি যে এই নেক্সট ইন্টারিম ডিভিডেন্ড অত বেশি তারা হয়তো দিতে পারবে না, এবং এই ডিক্লারেশনটার মানে কমানোর কারণটা হচ্ছে তারা বলতেছে যে র্যাকেট বেনিফিশিয়ারের রয়্যালিটি অনেকগুলো বাকি ছিল 4 বছরের, যেটা তাদের র্যাকেট বেনিফিশিয়ার লন্ডন কোম্পানিতে তারা দিয়েছে প্রায় $750 মিলিয়ন মতো। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট, হঠাৎ করে তারা পেমেন্ট করছে। সো হয়তো তারা চিন্তা করছে যে বাংলাদেশের কন্ডিশন বা গভর্নমেন্টাল কন্ডিশনের কারণে তারা এই টাকাটা আগেই তাদের ব্র্যান্ডিং হিসাবে এবং কোম্পানি হিসাবে আমার কাছে তাদের ফান্ডামেন্টাল স্টিল স্ট্রং লাগে। তো দ্যাটস ওয়াই আমি এই শেয়ারটা এখনো হোল্ড করে রাখছি। টেকনোড্রাগটা আসলে আইপিওতে পাওয়া, এটা আমি অনেক যা পেয়েছিলাম আস্তে আস্তে সেল করে করে কমায় আনছি। নেক্সট টার্গেটের যাচ্ছে না দেখে আমি সেল করতে পারতেছি না, বাট এই শেয়ারটার ব্যাপারে আমার খুব একটা আশাবাদী আমি রাখি না। অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল 3 গুণ হলে আমি সেল করে দিব, বাট এখনো ডবল রেঞ্জে আছে। সো দ্যাটস ওয়াই একটু চিন্তিত, যদিও দেখাচ্ছে 131% মতো প্রফিট। হ্যাঁ, তো মোর এভার প্রফিট আফটার ট্যাক্স ওয়াজ 242.93 million and basic EPS of BDT 2.58 9 মান্থের জন্য, যেটা ছিল পিরিয়ড ইন্ডেড 31 মার্চ 2024 এগেইনস্ট আফটার ট্যাক্স আগে ছিল হলো 1.90 থেকে 2.5258, হ্যাঁ, ফর দ্য সেম পিরিয়ড অফ দ্য প্রিভিয়াস ইয়ার। হাউএভার পোস্ট আইপিও EPS would be এত। সো এখনো পর্যন্ত যদি আমি একটু সামারি বলি যে 10 লাখ টাকার মতো ইনভেস্টমেন্টের টোটাল 1.32 লাখ টাকার মতো আপনার প্রফিট আছে, যে কারণে মানে প্রায় 10%-এর মতো প্রফিট রিচ করতে সক্ষম হচ্ছি এই মার্কেট গ্রোথে। তো সামনে যদি মার্কেট আরো ভালো হয়, হোপফুলি আরো প্রফিট জেনারেট করা সম্ভব। তো যেটা বলতেছিলাম যে ভিডিও শেষে একটু বুঝাই দিব যে আমার টার্গেট কত একটা শেয়ার সেল করার। বেসিক্যালি আমরা অনেক সময় টার্গেট ফিক্স করতে পারি না, হ্যাঁ। তো আমি এই টেকনিক্যাল চার্টগুলো দেখে মানে প্রিভিয়াস হিস্টোরি দেখে অ্যাপেক্স ফুটওয়্যারের বাই টার্গেট করছি 229 টাকা এবং সেল টার্গেট করছি। এটা কিন্তু আসলে অনেকে চিন্তা করতে পারে অনেক বেশি, বাট আমি যেহেতু মাল্টিপ্লিকার টার্গেট করতেছি, দেখা যাক কি হয়। বাট 450 482 হিউজ টার্গেট, দেখা যাক কি হয়। বেট বেশি অনায়াসে তো বাড়া উচিত, বাট টার্গেট এটা ফিক্স করা হচ্ছে হলো 800 টাকার মতো। তারপর বেস্ট হোল্ডিং, এটা তো আইপিওর, এটার ওরকম কোনো টার্গেট নাই, 58 টাকা হলে বা তার নিচে হলেও হয়তো সেল করতে পারি। ব্র্যাক ব্যাংক নিয়ে অনেকেই সন্দেহ যে কত হলে সেল করবে। আমার টার্গেট হচ্ছে 98 পর্যন্ত বা 90-র ঘরে থাকাকালীন সময় সেল করাটা যুক্তিযুক্ত হবে ব্র্যাক ব্যাংকের জন্য। এক্সিম ব্যাংক খুব বেশি টার্গেট না, 12 টাকা মাত্র। জেনেক্স ইনফোসিস এটা টার্গেটে বেশি, বাট এটা এখন হোল্ড করতে হবে হয়তো অনেকদিন, 140 টাকার মতো। ইবনে সিনা টার্গেট হচ্ছে 400 টাকার মতো। ইন্ডাস এগ্রো সেল টার্গেট হচ্ছে 135 টাকার মতো, মানে ডবল রেঞ্জে একটা টার্গেট ফিক্স করা। এলএইচবিএল টার্গেট হচ্ছে হলো 110 টাকার মতো। অলিম্পিক ইন্ডাস্ট্রি টার্গেট হচ্ছে 290 টাকা। এটা আসলে একটু হাই টার্গেট, বাট হোপফুলি পাবো। ব্র্যাকেট বেনিফিশিয়ার 5,900 টাকা টার্গেট। টেকনোড্রাগ টার্গেট 59 টাকা, কাছাকাছি আছে, গেলে সেল করে দেওয়ার প্ল্যান। সো হোপ আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলেন এবং বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি পোর্টফোলিও কিভাবে আমি আমার রেকর্ডগুলো রাখি। এখানে লাস্ট প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন থেকে আমি বুঝতে পারি যে প্রিভিয়াস থেকে এই বছরে তাদের কিরকম ব্যবসা করে যাচ্ছে এবং কিরকম ডিক্লারেশনগুলো আসতেছে, যেটা খুব ইজিলি আমি ডিক্লেয়ার করে তখন এটা রেকর্ডটা করে ফেলি। ডিএসসি যখন নিউজটা রিলিজ করে তখন আমি এই রেকর্ডটা করে ফেলি, এবং হোপ আপনারা আপনাদের পোর্টফোলিও এভাবে সাজাতে পারবেন এবং মাল্টিব্যাগার চুজ করার ক্ষেত্রে আপনাদের জার্নিটাও আমাকে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে, যে আপনাদের কোন কোম্পানিটা মাল্টিব্যাগার হিসেবে মনে হচ্ছে। সো এই কোম্পানিগুলোই যে মার্কেট ব্যাগার হবে তা না, বাট আমি এই কোম্পানিগুলো আমি হোল্ড করতে পারবো। বেসিক্যালি আমি ব্র্যান্ডগুলোকে পছন্দ করি দেখে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং আপনাদের বিনিয়োগ সবসময় ভালোকে এই কামনা রইল। থ্যাংক ইউ অল।